আমাকে রাস্তায় চায়না রাইফেল দিয়ে গুলি করে হত্যা করেছে। আমাকে গুলি করা হয়েছে। আমার যুবদলের নেতা বুক পেতে দিয়ে মৃত্যুবরণ করেছে। এরকম একই জায়গায় না 5টা-6টা লাশ দেখার পরে মনে হয়েছে যে হাসিনাকে প্লারের উপরে দাঁড়িয়ে গুলি করে মেরে ফেলি। পুলিশ শেষ পর্যন্ত গুলি করে গিয়েছে, একদম চায়না রাইফেল দিয়ে গুলি করেছে। আমি 24টা থানারাই বললাম 24 দিক দিয়ে অ্যাটাক করতে হবে এবং এই বিজয় আজকেই ছিনিয়ে আনবো। 5 তারিখে আমাদের ছিল লাস্ট মরণ কামন। বাংলা নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে অম্লান 36 জুলাইয়ে স্বাগতম। আজ কথা বলবো সময়ের বেশ আলোচিত ও জুলাই আন্দোলনে বিএনপির পার্টি অফিস এবং তার আশেপাশে এলাকায় ভ্যানগার্ড হয়েছিলেন, দিয়েছিলেন 19 জুলাই স্বৈরাচার হাসিনা পতনেরও ডাক। কথা বলবো যুবদলের রবিউল ইসলাম নয়নের সঙ্গে। যেদিন হাসিনা পতনের ওই সময় হচ্ছে কোনো পরিকল্পনাও ছিল না কারো, তখন ঠিক ওই সময় কেন আসলে আপনি স্বৈরাচার হাসিনা পতনের ডাক দিলেন এবং সেখানে গণভবন ঘেরাওর কথাও বললেন স্লোগানে, কেন আসলে এই গল্পটা একটু শুনতে চাই শুরুতেই। দেখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর যাবৎ লড়াই সংগ্রাম করে আসতেছি স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে। আমাদের কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষকে স্বৈরাচার হাসিনা জিম্মি করে রেখেছে, গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েম করেছে। সেটা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা দরকার। যখন সাধারণ মানুষ কোটা বিরোধী আন্দোলনের ডাক দিল ছাত্ররা, তখন এই স্বৈরাচার হাসিনা নির্বিচারে মানুষ হত্যা করতেছিল, একাধারে মানুষ হত্যা করতেছে। মানুষ হত্যা করতে করতে একটা পর্যায়ে মানে এমন একটা প্রেক্ষাপট চলে আসছে যে হাসিনার বিরুদ্ধে যে কথা বলবে তাকেই হয়তো হত্যা করবে। তো সেটা ধারাবাহিকতায় 19 তারিখ যখন বিএনপি মানববন্ধনের ডাক দিল, মানববন্ধনকে স্বৈরাচার হাসিনা সরকার পণ্ড করে দিল। পণ্ড করে দেওয়ার পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিহুল কবির রিজভী সহ অনেকজনকে অ্যারেস্ট করে ফেললো। আমরা তখন রাজপথে রয়েছি, আমাদের উপরে নির্বিচারে গুলি করা শুরু করলো। আমার সাথে থেকে আমার ভাই নবীন তালুকদার মারা গেল। আমাকে গুলি করেছে, সে সামনে যায় মনে করেন দাঁড়াইছে, তার মাথার ঘিলু উড়ে গেল, বুকে গুলিবিদ্ধ হলো। আমাদের ছোট ভাই ঢাকা কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিল্লাত, তার বুকের একদম মাঝখান দিয়ে গুলি, রাইফেলের গুলি বের হয়ে এদিকে পার হয়ে গেল। আমাদের আর একটা ছোট ভাই ইমরান এখনো হসপিটালে ভর্তি, তার পায়ে রাইফেলের গুলি করা হলো, সে ওইখান থেকেই মনে করেন যে পা উড়ে চলে গেল। সাথে আমাদের আর একজন কর্মী মারা গেল, বিএনপির সমর্থক। এরকম একই জায়গায় না 5টা-6টা লাশ দেখার পরে মনে হয়েছে যে হাসিনাকে মনে হয় এইখানেই আমরা মানে প্লারের উপরে দাঁড়িয়ে গুলি করে মেরে ফেলি, এরকম একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। তখন আমরা পল্টন এলাকা সহ শান্তিনগর এলাকা সহ মতিঝিল বিজয়নগর দিয়ে টোটাল এলাকা আমরা নিয়ন্ত্রণে নিয়ে নিলাম। পুলিশের সাথে যুদ্ধ করতে করতে পুলিশকে আমরা প্রতিহত করে দিলাম, পুলিশকে ব্যাকফুটে করে দিলাম। পুলিশ 2 হাত উঁচু করে সারেন্ডার করে ব্যারাকে চলে গেল। আমরা পার্টি অফিসটা খুলে দিলাম। পার্টি অফিস খুলে দেওয়ার পরে আমরা গণভবনমুখী পদযাত্রা শুরু করলাম, সব দিক দিয়ে লোকজন নিয়ে, যে গণভবন ঘেরাও করব, গণভবন ভেঙে দেবো, হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করব, স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করব। দেখেন, সবাই যখন পিছপা হয় তখন রবিউল ইসলাম নয়ন সামনে গিয়ে দাঁড়াই। সবাই যখন চিন্তা ভাবনার থেকে বের হয়ে যায় তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে, বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে স্বপ্ন দেখে। সেটার ধারাবাহিকতায় আমাদের ওইখানকার লড়াই ছিল, সংগ্রাম ছিল। আমাদের কাছে মনে হয়েছে যে বিএনপির পার্টি অফিস আমাদের অস্তিত্বের জায়গা, বিএনপির পার্টি অফিস পুলিশ তালা মেরে রেখেছে, বিএনপির পার্টি অফিস খুলে দিতে হবে। বিএনপিকে সাধারণ মানুষের সাথে থাকতেই হবে। বিএনপি পারে সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য, বিএনপি পারবে স্বৈরাচার হাসিনাকে বিদায় করানোর জন্য। এই জন্যই বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় রাজপথে থেকে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, শ্রম দিয়েছে, গলা ফাটিয়ে ফেলেছে স্লোগান দিতে দিতে দেশের পক্ষে, তবু পিছপা হয় নাই। এটার নামে বিএনপি। এটা গণতান্ত্রিক দল, এটা গণতন্ত্রের দল, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের দল, এটা পাকিস্তান বিরোধী দল, এটা ভারত বিরোধী দল, এটা বাংলাদেশের পক্ষের দল।
দেখেন, আমি প্রতিটা দিনই আন্দোলনে শরিক থেকেছি। আমার চোখে গুলিবিদ্ধ হয়েছে, একদম চোখের চশমা ভেঙে ভিতরে ঢুকে গেছে। এরপরে কপালে গুলি লেগেছে, পিঠে লেগেছে, এই যে হাতের ভিতরে গুলি লেগেছে। এরপরে আমি মাঠ ছাড়ি নাই, সাধারণ ছাত্রদের পাশে থেকেছি। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন, আমার ফেসবুকে সব ভিডিওগুলো দেওয়া আছে। সাধারণ ছাত্রদেরকে কখনো যে আইসক্রিম খাওয়াচ্ছি, কখনো ভাত খাওয়াচ্ছি, কখনো আম খাওয়াচ্ছি, কখনো বিভিন্ন রকমের ফল ফ্রুটস নিয়ে তাদেরকে দিচ্ছি। সাথে আমি নিজে আন্দোলন করতেছি। আব্দুল মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আবার রাত 10টা-11টার ভিতরে কোনো একটা জায়গায় শুধু 2-1 ঘন্টা ঘুমানোর জন্য চেষ্টা করতেছি। সেইখানে গিয়ে আবার ফোন কানেক্ট করে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করতেছি। যেহেতু আমি একটা ইউনিটের দায়িত্ব রয়েছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, নির্দেশনার দিকে তাকিয়ে আছে, আমার তো তাদের সাথে কমিউনিকেশন রাখতেই হবে। নেট বন্ধ করে দিয়েছে, আবার ফোন ট্র্যাকিং হচ্ছে। একটা জায়গায় থাকলে সেখান থেকে অ্যারেস্ট করে ফেলবে, মেরে ফেলবে। যুদ্ধটা ছিল একটা মানে আল্লাহ প্রদত্ত ব্যাপার। আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তাই বেঁচে থেকেছি। যেদিন কারফিউ ভেঙে মিছিল করলাম সেদিন রাত্রে আমি গুলিবিদ্ধ হলাম। আমার পায়ে গুলিবিদ্ধ হলো। আমার সাথের একটা ছেলেকে মানে আমাকে ভেবে ঘাড়ে, পিঠে, পায়ে গুলি করে মৃত ভেবে আবার পোস্টমর্টমে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিল একটা সিএনজি করে। এক দফার আন্দোলন এসেছে 2-3 তারিখে। তার আগেই কিন্তু 19 তারিখ না 14 তারিখে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে বলেছিল যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু এক দফার আন্দোলন করতেছি, আমরা কিন্তু হাসিনা পতনের আন্দোলনই করতেছি। সেটার লক্ষ্য নিয়েই আমি কিন্তু 19 তারিখে বলেছি যে হাসিনার বিদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। এটা আমাদের নেতার নির্দেশনা ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগেই আমাদেরকে বলে দিয়েছে যে আমরা কিন্তু এক দফার আন্দোলনে যাচ্ছি, আমরা কোটা বিরোধী আন্দোলন করতেছি ঠিক আছে, কিন্তু আমাদের ভিতর থেকে লক্ষ্যটা থাকবে এক দফা, হাসিনার বিদায়। আমরা 4 তারিখ সারাদিন আন্দোলন সংগ্রাম করেছি, রাত্রে মাঠে থেকেছি। মানে 4 তারিখের 5 তারিখ আমাদের ভিতরে কোনো ঘুম ছিল না। আমরা সকালবেলায় মাঠে নেমে গিয়েছি। আমাদের অনেক লোক 5 তারিখে সকালবেলাও মারা গিয়েছে, হামলার শিকার হয়েছে। 5 তারিখে আমাদের ছিল লাস্ট মরণ কামন। আমরা অনুধাবন করতে পেরেছিলাম, আমাদের নেতা আমাদেরকে শক্তি জুগিয়েছেন তারেক রহমান সাহেব, যে বিজয় আমাদের সুনিশ্চিত, বিজয় অর্জন আমরা করবই করব। তোমরা জীবন মরণ দিয়ে লড়ে যাও। শরীরের লোম দাঁড়িয়ে যায় সেই নেতার বক্তব্যে। রাত্রে যখন আমাকে আমার নেতা বলল যে তোমরা জীবন মরণ দিয়ে লড়ে যাও নয়ন, বিজয় আমরা অর্জন করবো ইনশাল্লাহ, এবং এই দিনই হবে হাসিনার শেষ দিন, তখন আমরা সকালবেলায় পুরো ঢাকা শহরের 24টা থানা, যেহেতু আমার আন্ডারে 24টা থানা, আমি 24টা থানারাই বললাম 24 দিক দিয়ে অ্যাটাক করতে হবে, এবং এই বিজয় আজকেই ছিনিয়ে আনবো, আজকেই গণভবনকে আমরা অ্যাটাক করব, আজকেই গণভবন দখল করব, আজকে হাসিনার বিদায় ঘটাবো। ঠিক একইভাবে 10টার সময় দেখলো যে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক রাজপথে নেমে এসেছে, এবং পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে হাসিনাকে টিকিয়ে রাখার জন্য। পুলিশ শেষ পর্যন্ত গুলি করে গিয়েছে, একদম চায়না রাইফেল দিয়ে গুলি করেছে, বিজিবিও গুলি করে গিয়েছে। আমাকে তো কেউ রাখতে চেত না, আমার খুবই অত্যন্ত ঘনিষ্ঠ একজন লোক আমাকে ওয়ারিতে একটা বাসায় থাকার সুযোগ করে দিয়েছিল। ওয়ারির বাসায় মানে একদম টোটালি নন পলিটিক্যাল একটা বাসায় রেখেছিল, মানুষ সন্দেহ করতে পারে নাই। আমি তারপরে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকদিন মিরপুরে ছিলাম, মিরপুরে থেকে আন্দোলনটা চালিয়ে গিয়েছি, এরপরে উত্তরাতে চালিয়ে গিয়েছি। সার্বক্ষণিক একটা ভয় থাকতো যে এই মনে হয় ঢুকলো, যেমন আমার বাসার দরজা তো সব ভেঙে ফেলছিল, আমার সহধর্মিনীকে গ্রেপ্তার করা হয়েছিল। তো আমার কাছে ওই চেহারাটা ভাসতো যে এই মনে হয় দরজা একটা লাথি মেরে ভেঙে ফেললো, আমাকে ধরে নিয়ে ক্রস ফায়ার দিয়ে দিল, বা আমাকে এইখানেই স্পটে গুলি করে দিল, এরকম চিন্তাধারায় থাকতো। আমি সারা রাত মানে কোনো একটা ছাদের পাশে যে বেলকুনির উপরে যে থাকে না, ওইটার উপরে অনেক সময় বসে থাকতাম।
একদম ছাদটা ধরে ওইরকম করে বসে থাকতাম, আর উপর থেকে দেখতাম যে কেউ আসতেছে কিনা। কারণ ওই সময় তো প্রতিটা বাড়িতে বাড়িতে ঘরে ঘরে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে, তো ছাদেও পাহারা দেয়, আবার মনে করেন ঘরের ভিতরেও দেখে। এই জন্য ওই ছাদের পাশে যে বেলকুনিটা ওইটার ভিতরে বসে থাকতাম। অনেক সময় ছাদের ভিতরে যে টাঙ্কি আছে এই টাঙ্কির ভিতরেও থেকেছি আর কি, রাতগুলো আর কি, বিভিন্নভাবে বিভিন্ন সময় থেকেছি। একদিন তো মনে হলো যে মরেই গেছি মনে হয়। রাস্তায় ওই যে ময়লার যে থাকে না, আমি 32 নম্বরে গিয়ে পলাইছি। ময়লা 32 নম্বর ময়লা আছে না, ওই ময়লার পাশে যে ফুটপাতে মনে করেন আমি ময়লার ভিতরে ঘুমিয়ে রাখি। হ্যাঁ, যে ময়লার দিকে তো কেউ ফলো করবে না যে এটা ময়লার, এই দিকে কেউ থাকতে পারে। প্রচন্ড গন্ধ, ময়লার ভিতরে থাকছি যে বেঁচে থাকতে হবে, লড়াই করতে হবে, রাতটা পাত করতে হবে, এই দেশটাকে বাঁচাইতে হবে। এরকম করে জীবনটা কেটে গেছে আর কি। 5 আগস্ট বিদায় হওয়ার পরে আমার কাছে অনুভূতিটা ছিল আল্লাহর দিকে তাকিয়ে থাকা। আমি আল্লাহর দিকে তাকিয়ে থেকেছি, আর আমার কাছে মনে হয়েছে যে আমাদের একজন তারেক রহমান আছে, এই দেশ আর কেউ অন্তত আরো 50 বছরে ধ্বংস করতে পারবে না। আল্লাহ তুমি তারেক রহমান সাহেবকে আরো শক্তি দাও। আল্লাহর দিকে তাকিয়ে থেকেছি, অনেকক্ষণ ওই দূর আকাশের দিকে তাকিয়ে থাকছি। একমাত্র মহান আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতো, সেভ করার মতো কেউ ছিল না। এই দেশে কিছু কুলাঙ্গার আছে এখনো, যারা এই স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীকে সোর্স হিসেবে কাজ করেছে, যাদেরকে জাতি কখনোই ক্ষমা করেনি, জাতি কখনোই ক্ষমা করবে না। ঠিক আমাদের যুদ্ধটাই ছিলই হচ্ছে বাঁচার যুদ্ধ। একটা মানুষ বাঁচার জন্য তো অসুস্থ হলে সর্বশেষ আইসিইউতে যায়। আমরা ছিলাম জুলাই আন্দোলনের সময় আইসিইউতে, বাঁচার যুদ্ধটা চালিয়ে গিয়েছি যে এইবারই হাসিনার বিদায় ঘটাইতে হবে, তাহলেই আমরা বাঁচবো, না হলে বাঁচবো না।